আয়ানের হাত ধরে একাধারে কেঁদে যাচ্ছে মায়রা। অতিরিক্ত কান্নার ফলে চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে মায়রার। আদ্র বিরক্তি নিয়ে তাকিয়ে আছে মায়রার দিকে। ওর মতে ডাক্তার তো বলেছে যে আয়ান ঠিক হয়ে যাবে, তারপরও এত কান্নার কারণ খুঁজে পাচ্ছে না আদ্র। আদ্র মায়রার কাছে এসে বলে, মায়রা কান্না বন্ধ কর, ডাক্তার তো বলেছে আয়ান ঠিক হয়ে যাবে, তারপর এত কান্না করার কি আছে। নিশ্চুপ মায়রা, আমি তোকে থামতে বলেছি। মায়রা কান্না না থামিয়ে নিজের মতো কেঁদেই যাচ্ছে। আদ্র রেগে মায়রার হাত ধরে টান দিয়ে কেবিন থেকে বাহিরে নিয়ে যায়। বাহিরে আসা মাত্রই দেখে ওদের বাড়ির সবাই অস্থির হয়ে দৌড়ে আসছে। আদ্র ওনাদের দিকে তাকিয়ে বললেন, ভেতরে যান, আমি আসছি বলেই মায়রাকে টানতে টানতে নিয়ে যায়। মায়রা কিছু বলতে পারছে না, ও এখনও আয়ানের অ্যাক্সিডেন্টের শক কাটিয়ে উঠতে পারেনি। আদ্র আর মায়রার দিকে অবাক চোখে তাকিয়ে আছে মায়রার বাবা। তিনি বললেন, আদ্র মায়রাকে এভাবে টেনে কই নিয়ে যাচ্ছে? আদ্রিতা আমতা আমতা করে বলে, আরে চাচু, ওটা ওদের ব্যাপার, ওদের ওপরই ছেড়ে দাও। মায়রার বাবা ভুরু কুচকে বলে, ওদের ব্যাপার মানে? চাচু ছাড়ো তো, এখন আয়ানকে দেখতে চলো। আদ্রিতা মায়রার বাবাকে ভুং ভাং বুঝিয়ে আয়ানকে দেখতে নিয়ে যায়। আয়ানের মাথায় ক্ষত এতটা গভীর নয়, তাই ও এই যাত্রায় বেঁচে যায়। আপাতত ওকে অজ্ঞান করে রাখা হয়েছে। আদ্র মায়রাকে হসপিটালের ছাদে নিয়ে এসে রেলিংয়ের সাথে চেপে ধরে। আদ্র রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে আছে মায়রার দিকে, কিন্তু আজ কেন যেন মায়রার এই দৃষ্টিকে ভয় পাচ্ছে না, নিজের ভাইয়ের চিন্তায় বিভোর। আদ্র মায়রাকে ক্রোধিত স্বরে ধমক দিয়ে বলে, প্রবলেম কি তোর? কান্না থামাতে বলেছি, শুনিস না? কথার অবাধ্য হতে বেশ ভালো লাগে না তোর? আদ্রের ক্রোধান্বিত স্বর শুনে মায়রাকে কাঁপাতে বাধ্য করে। ও এতক্ষণ মাথা নিচু করেছিল, এবার ধীরে ধীরে মাথা উঁচু করে আদ্রের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকায়। মায়রার এমন দৃষ্টিতে আদ্রের বুকে ঝড় বয়ে যায়। মায়রার গাল ঠোঁটসহ পুরো মুখ লাল গোলাপি বর্ণ ধারণ করেছে। আদ্র এক দৃষ্টিতে মায়রার ঠোঁটের দিকে নেশাক্তভাবে তাকিয়ে আছে। বেশ টানছে ওকে মায়রার গোলাপি ঠোঁট জোড়া। আদ্রের দৃষ্টি বুঝতে পেরে মায়রা ওর বাম হাত দিয়ে আদ্রের বুক স্পর্শ করে নিজের থেকে হালকা দূরে সরিয়ে দেয়। মায়রার স্পর্শে আদ্রের হুঁশ ফিরে। ও মায়রার থেকে নজর সরিয়ে অন্যদিকে তাকায়, না হলে নিজেকে সামলাতে পারবে না শিওর। আদ্র বাহিরের দিকে দৃষ্টি দিয়ে মায়রার উদ্দেশ্যে বলে, কেঁদে নিজের চোখের পানি অপচয় করার কোনো লজিক দেখছি না আমি। তুই কাঁদলে তো আর আয়ান সুস্থ হয়ে উঠবে না, তাই না? আর তাছাড়া ডাক্তার তো বলেছেই যে আয়ান ঠিক হয়ে যাবে। মায়রা কান্না থামিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মায়রার কান্নার কারণ আয়ান না, শুধু অন্য কারণ আছে, তা তো আর আদ্র জানে না। আদ্র আবার বলে, তুর্না এসেছে শুনলাম। মায়রার বুক ধক করে ওঠে। মায়রার কান্নার অন্য একটি কারণ হচ্ছে তুর্না। আজ দুপুরের দিকেই তুর্নার ফ্যামিলি দেশে এসেছে। খবরটা জানা মাত্রই মায়রার মন ছটপট করতে থাকে। মায়রা কাপা কণ্ঠে বলে, আদ্র বাহির থেকে দৃষ্টি সরিয়ে মায়রার দিকে তাকায়। ভুরুযুগল কুচকাইত আদ্রের। অন্ধকারে মায়রা স্পষ্ট আদ্রের মুখে বিরক্তির ছাপ বুঝতে পারছে, কিন্তু কারণটা জানা নেই। মায়রা মনে মনে নিজেকে প্রশ্ন করে, তুর্নার কথাতে আদ্র ভাইয়া বিরক্ত কেন হলো? আদ্র বিরক্ত স্বরে বলে, প্রচুর জ্বালায় মেয়েটা। ওইটা মেয়ে নাকি সুপার গ্লু কে জানে, সবসময় আঠার মতো চিপকে থাকে, বিরক্ত করে একটা। আদ্রের কথায় মায়েরা হাসে, মন খুলে হাসে। আদ্রের কথায় যতটা মজা পেয়েছে তার থেকে বেশি খুশি হয়েছে এই ভেবে যে আদ্র ভাইয়া তাহলে মায়েরাকে ভালোবাসে না। যত কষ্টের মাঝেও একটু হলেও শান্তি অনুভব করে মায়েরা, কিন্তু এই শান্তিটুকু হয়তো বেশিক্ষণ টিকবে না ওর কপালে। মায়েরার হাসির দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে আদ্র। চোখের পলক পড়ছেই না ওর। চোখের পলক পড়লে যেন মায়েরা হারিয়ে যাবে, তার ভয়ে চোখের পলকও ফেলছে না ও। আদ্রের উইকনেস হচ্ছে মায়রার হাসি। মায়রা যদি মুচকি হেসে ওর কাছে কোনো আবদার করে তাহলে সেটা ফেরানোর সাধ্য আদ্রের নেই। আদ্র অন্যমনস্ক হয়ে মায়রার হাসির দিকে তাকিয়ে বলে, তোর হাসিটা অনেক সুন্দর, এমনভাবে আর হাসিস না, তাহলে আমাকে অকালে ওপরের টিকিট কাটতে হবে। আদ্রের কথাটা শোনা মাত্রই মায়রার হাসি বন্ধ হয়ে যায়, সাথে সাথেই ওর গাল দুটো লাল বর্ণ ধারণ করে। মায়রার এটা ছোটবেলার স্বভাব। কেউ ওর একটু প্রশংসা
জিজ্ঞাসা করলে লজ্জায় কুঁকড়ে যায়। মায়েরা মাথা নিচু করে আঙুল মোচড়াতে থাকে। মায়েরার লাল গালগুলো দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না আদ্র। ও মায়েরার সামনে গিয়ে ওর গাল দুটো নিজ হাতে ধরে দুই গালে দুইটা কামড় দিয়ে চুমু দেয়। তারপর সাথে সাথে মায়েরার থেকে দূরে সরে যায়। আদ্রের ওহেন কাণ্ডে মায়েরা অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে। মাইসার প্রেগনেন্সির আজ 4 মাস সম্পূর্ণ হলো, তাই আজকে আবার নতুন করে চেক আপ করাতে এসেছে ও। মাইসা ডাক্তারের কাছে বসে আছে। ডাক্তার ওকে দেখা মাত্রই জিজ্ঞেস করে, আরে মাইসা যে, তা মেঘের কি অবস্থা? দেশে এসেছে নাকি? মানে মেঘের তো ব্রেন টিউমার ছিল, আমার কাছে চিকিৎসা করাচ্ছিল, কিন্তু ওর অবস্থা বেশ খারাপ ছিল, তাই বিদেশ নিতে বলেছিলাম। ডাক্তারের কথা শুনে অজ্ঞান হয়ে যায় মাইসা। হসপিটালের ছাদে চুপচাপ দাঁড়িয়ে আছে মায়েরা। আদ্র ফোনে কথা বলায় ব্যস্ত। মায়েরা রেলিং ধরে দাঁড়িয়ে ঢাকার ব্যস্ত নগরী দেখছে। হঠাৎই ঝুম বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে আদ্র তাড়াতাড়ি ফোনে কথা বলে মায়েরার কাছে এগিয়ে যায়। আদ্র মায়েরার কাছে গিয়ে দেখে মায়েরা পুরো ভিজে গেছে, শীতে কাঁপছে ও। আদ্র মায়েরার কাছে এগিয়ে বলে, চল সাইডে দাঁড়াই, এই অবস্থাতেই নিচে যাওয়া যাবে না। মায়েরা আর আদ্র ছাদের এক সাইডে এসে দাঁড়ায়। শীতে প্রচণ্ড কাঁপছে মায়েরা। আদ্র মায়েরার পেছনে গিয়ে ওকে জড়িয়ে ধরে। আদ্র মায়েরাকে পেছন থেকে জড়িয়ে ধরার পর মায়েরা শিউরে ওঠে। সারা শরীর অদ্ভুতভাবে কেঁপে ওঠে মায়েরার কাঁপুনির কারণে আদ্র মায়েরাকে আর একটু জোরে জড়িয়ে ধরে। আদ্র মায়েরার কানের কাছে গিয়ে বলে, বেশি ঠান্ডা লাগছে? আদ্রের এমন শীতল কণ্ঠ শুনে আরেক দফা কেঁপে ওঠে মায়েরা। ও মাথা নিচু করে বলে, নিচে চলুন প্লিজ। আদ্র মায়েরাকে ছেড়ে দেয়। তারপর নিজের পরনের শার্টটা খুলে মায়েরাকে পরিয়ে দেয়। আদ্রের শরীরে এখন শুধুমাত্র একটা পাতলা গ্রে কালারের টি শার্ট আছে। আদ্র মায়েরাকে শার্টটা পরিয়ে দিয়ে বলে, এখন চল। মায়েরা ইতস্তত বোধ করে বলে, আপনার ঠান্ডা লাগছে না? মায়েরার প্রশ্ন শুনে আদ্র স্মিত হাসে। চল। মায়েরা হাঁপ ছেড়ে নিচে যাবার উদ্দেশ্যে পা বাড়ায়। জান্নাত নিজের রুমে অস্থিরভাবে পায়চারি করছে। ওর অস্থিরতার একটাই কারণ, আর সেটা হচ্ছে আয়ান। কিন্তু জান্নাত ভেবে পাচ্ছে না কেন ও আয়ানকে নিয়ে এতটা চিন্তিত। ও তো নিজেই চেয়েছিল যে আয়ান মারা যাক, তাহলে এখন কেন আয়ানের জন্য খারাপ লাগছে? জান্নাত কথাগুলো ভাবছিল, তখনই ওর আম্মু ওর রুমে প্রবেশ করে। তিনি জান্নাতকে উদ্দেশ্য করে বলেন, এভাবে পায়চারি করছিস কেন জান্নাত? জান্নাত মায়ের দিকে অপরাধমূলক দৃষ্টিতে তাকায়। জান্নাতের আম্মু জান্নাতের এমন দৃষ্টিতে কিছুটা চিন্তিত হন। জান্নাতের আম্মু চিন্তিত সুরে বলেন, কি হয়েছে জান্নাত? তোকে এমন দেখাচ্ছে কেন? ঠিক আছিস তুই? কিছু কি হয়েছে? জান্নাত মায়ের হাত ধরে বেডে বসিয়ে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। জান্নাত হাত দিয়ে ওর আম্মুকে ইশারা করে, বলে মাথায় বিলি কেটে দিতে। জান্নাতের আম্মু তাই করেন। জান্নাত এবার মুখ খুলে ও বলে, আচ্ছা আম্মু, নিজের ভালোর জন্য কোনো খারাপ কাজ করলে কি খুব বেশি ক্ষতি হয়? মেয়ের এমন প্রশ্নে জান্নাতের আম্মু কিছুটা চমকায়। তিনি বলেন, নিজের ভালোর জন্য কোনো খারাপ কাজ করা ঠিক না মা, তাহলে এটা স্বার্থপরতার পরিচয় বহন করে। যদি পারো তাহলে ব্যাপারটা সংশোধন করার চেষ্টা করো, কিন্তু খারাপ কাজ করা ঠিক না, কারণ তুমি যেই খারাপ কাজটা করবে সেটা হয়তো তোমাকে কোনো না কোনো সময় অনুশোচনা জাগাবে, তোমার খারাপ লাগা কাজ করবে। জান্নাত এতক্ষণ মন দিয়ে মায়ের কথাগুলো শুনছিল। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে ওর। আসলেই ওর প্রচণ্ড অনুশোচনা কাজ করছে। ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে ও। জান্নাত হঠাৎই ডুকরে কেঁদে ওঠে। মেয়ের হঠাৎ কান্না করাতে ভড়কে যায় জোহরা বেগম, জান্নাতের মায়ের নাম। জোহরা বেগম অস্থির হয়ে জান্নাতকে জিজ্ঞেস করে, কি হয়েছে মা, কাঁদছিস কেন? জান্নাত কেঁদে কেঁদে বলে, আম্মু, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। কি করেছিস বল আমাকে। জান্নাত ওর আম্মুকে সব খুলে বলে। সব কিছু শোনার পর জোহরা বেগম জান্নাতের গালে জোরে একটা থাপ্পড় মারে। থাপ্পড়ের শব্দ শুনে পাশের রুম থেকে জান্নাতের বাবা দৌড়ে আসে। তিনি এসে জান্নাতকে আগলে নিয়ে জোহরা বেগমকে রক্তচক্ষু দৃষ্টি নিক্ষেপ করে বলে, কি হলো, মেয়েটাকে মারছো কেন? কেন মেরেছি ওকেই জিজ্ঞেস করো। ছি, আমার তো লজ্জা করছে, আমি তোর মতো একটা মেয়েকে পেটে ধরেছি। এতটা নীচ তুই কিভাবে হলি জান্নাত? জান্নাত মায়ের রাগী কণ্ঠস্বর শুনে জোরে কান্না করে দেয়। মায়েরা আর আদ্র নিচে নামা মাত্রই কোথায় থেকে যেন তুর্না দৌড়ে এসে আদ্রকে জড়িয়ে ধরে। কই ছিলে আদ্র? আই মিস ইউ সো মাচ।
মায়রা আর আদ্র দুইজনেই অবাক তুর্নাকে এই সময় এখানে দেখে। তার থেকেও বেশি অবাক তুর্নার ড্রেস আপ দেখে। তুর্নার পরনে একটা 3/4 প্যান্ট আর খুব ছোট একটা স্লিভলেস শার্ট। তার থেকেও বড় কথা, শার্টের প্রথম 2টা বোতাম খোলা। আদ্র বিরক্ত হয়ে তুর্নার থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। আদ্র তুর্নাকে একটা ধমক দিয়ে বলে, এসব কি তুর্না? পাবলিক প্লেসে এভাবে জড়িয়ে ধরছিস কেন? মাথায় আদ্র সম্পূর্ণ কথা শেষ করার আগেই তুর্নার ড্রেস আপ দেখে লজ্জায় মাথা নামিয়ে নেয়। আদ্রের রাগও লাগছে বেশ, কিন্তু হসপিটালে সিন ক্রিয়েট করা ঠিক হবে না ভেবে চুপ আছে। তুর্না ঢং করে বলে, কি হলো জান, কথা বলছো না কেন? আর তুমি মাথা নিচু করে আছো কেন? আদ্রের ইচ্ছে করছে তুর্নাকে একটা থাপ্পড় মারতে, কিন্তু ও এটা করতে পারছে না, কারণ এটা পাবলিক প্লেস। এখানে তুর্নাকে জোরে একটা ধমক দিলেও মানুষ জড়ো হয়ে যাবে, ভিডিও করা শুরু করবে। আদ্র মায়রার দিকে তাকিয়ে বলে, ওকে বলে দিস ড্রেস চেঞ্জ করতে। কথাটা বলেই সেখান থেকে হনহনিয়ে চলে যায় আদ্র। মায়রা আদ্রে যাওয়ার দিকে তাকিয়ে বড় করে একটা নিঃশ্বাস ফেলে। আদ্রকে আর কিছুক্ষণ তুর্নার পাশে দেখলে ওর দম বন্ধ হয়ে মৃত্যুবরণ করত নিশ্চিত। তুর্না মায়রাকে বলে, আদ্র আমাকে দেখলই না, কত কষ্ট করে পার্লার থেকে সেজে এসেছিলাম। ধ্যাত। মায়রা হাসলো, মনে মনে হাসলো, কারণ তুর্নার সামনে হাসলে নিশ্চিত মেয়েটা ওর 12টা বাজাবে। তুর্না মায়রার দিকে ভুরু কুঁচকে তাকায়। ও বলে, তোর শরীরে আদ্রের শার্ট কেন? তুর্নার প্রশ্ন শুনে মায়রা থতমত খেয়ে যায়। মায়রা চোখ বন্ধ করে নিজেকে সামলে বলে, আসলে বাইরে বৃষ্টি হচ্ছিল, তখন আমি পুরো ভিজে গিয়েছিলাম, তাই এই সামান্য কারণে আদ্র তোকে নিজ পরনের শার্ট দিয়ে দিল। কই, আমি যখন বিডিতে ছিলাম তখন তো আমাকে কখনো নিজের ছাড় দিল না। এটা তোমার ব্যাপার, আমি কিভাবে বলবো? মায়রা। তুর্না হঠাৎই কেন যেন রেগে যায়। ও রেগে বলে, আমার ইডবি হাজব্যান্ডের শার্ট তোর শরীরে থাকার কোনো অধিকার নেই। বলেই টান দিয়ে আদ্রের শার্টটা মায়রার থেকে নিতে যাবে, তখনই আদ্র এসে তুর্নার হাত ধরে। আদ্র তুর্নার দিকে চোখ গরম করে তাকিয়ে বলে, ডোন্ট ডু দিস। আদ্রের চোখ গরম দেখে তুর্না ভয়ে চোখ নামিয়ে নেয়, কারণ আপাতত আদ্রকে বেশ ভয়ঙ্কর লাগছে। আদ্র যখন মায়রার থেকে নিজের ফোন নিতে এসেছিল তখন মায়রা আর তুর্নার কথোপকথন শুনে ফেলে। আর যখন তুর্না শার্টটা নিতে যাচ্ছিল তখন কেন জানি আদ্রের রাগ চরম পর্যায়ে চলে যায়। আদ্র মায়রার হাত ধরে বাইরে নিয়ে যায়, আর যাওয়ার আগে তুর্নাকে একটা থাপ্পড় মেরে যায়। তুর্না গালে হাত দিয়ে আদ্র আর মায়রা যাওয়া দেখছে। তুর্না এখনো শকে আছে। ও বুঝতে পারছে না আদ্র ওকে থাপ্পড় কেন মারলো। মায়রার জন্য আদ্র আমাকে থাপ্পড় মারলো। আমি আর যাই হোক মায়রাকে বাঁচতে দিতে পারবো না। রেগে আদ্র গাড়িতে বসে জোরে জোরে শ্বাস নিচ্ছে। বেশ রাগ লাগছে ওর তুর্নার ওপর। ইচ্ছে করছে তুর্নাকে মেরে ফেলতে। মায়রা আদ্রের দিকে তাকিয়ে দেখে আদ্রের চোখগুলো বেশ লাল হয়ে আছে, যেন এখনই রক্ত পড়া শুরু করবে। মায়রা চিন্তিত হয়ে আদ্রকে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন? আদ্র গম্ভীর কণ্ঠে বলে, না। কেন? আদ্র মায়রার কাছে একটু এগিয়ে এসে বলে, তোর জন্য। আমার জন্য মানে? তুর্না যখন তোর থেকে শার্ট নিচ্ছিল তখন কোনো প্রতিবাদ করলি না কেন? সেই অধিকার আমার নাই। তুর্নার অধিকার ছিল তাইও নিয়েছে। অধিকার? ওর কথায় কিছুটা অবাক হয় আদ্র। ও ভুরু কুঁচকে বলে, মানে? বাসার কারোর থেকে জেনে নিবেন। কথাটা বলার পরপরই গাড়ি থেকে নেমে একটা রিক্সা ঠিক করে চলে যায় মায়রা। মায়রার চোখে পানি স্পষ্টতা যা আদ্রের চোখ এড়ায়নি। আদ্র বেশ অবাক, কি এমন অধিকারের কথা বলল মায়রা, তা ভাবতে ভাবতে শেষ আদ্র। মায়রা রিস্কায় বসে একাধারে কেঁদে যাচ্ছে। কেন কাঁদছে তার কারণ জানা নেই ওর, কিন্তু আপাতত কান্না না করলে মন শান্তি হবে না এটা শিওর। হঠাৎ মায়রার ফোনে কল আসে। মায়রা ফোন রিসিভ করে। ফোনের ওপাশ থেকে মায়রার আম্মু মায়রাকে বলে, মায়রা কই তুই? আম্মু, আমি বাসায় চলে এসেছি। ও আচ্ছা, আমরাও একটু পর আসছি আয়ানকে নিয়ে। মায়রা জলদি করে ফোন কেটে দেয়। আদ্র পুলিশ স্টেশনে পৌঁছে চুপচাপ মনমরা হয়ে বসে আছে। তখনই রোহিত এসে আদ্রকে বলে, এতই যখন ভালোবাসিস তাহলে ফ্যামিলিকে জানাচ্ছিস না কেন? আদ্র ভুরু কুচকায় রোহিতের কথায়। ও বলে, মানেটা সিম্পল, তুই তোর ভালোবাসার কথা মায়রাকে বল, দেখো একসেপ্ট করে কিনা, আর না করলে
তুই আর ওকে ছাড়বি না, সো জোর করে বিয়ে করে ফেললেই তো হয়। রোহিতের কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে থাকে ও। তারপর হঠাৎ চেয়ার থেকে উঠে রোহিতকে জড়িয়ে ধরে বলে, এই প্রথম কোনো কাজের কথা বললি? আমি সব সময় কাজের কথাই বলি। আচ্ছা শোন, প্রপোজ করার জন্য যা যা লাগে সব ঠিক করে ফেল। আজকেই ওকে প্রপোজ করব। দেন রাজি হলে তো ভালো, না হলে জোর করে বিয়ে করতে হবে। আচ্ছা, আয়ানকে বাসায় আনা হয়েছে। ও পুরোপুরি সুস্থ না হলেও সুস্থ বলা চলে। আয়ানকে দেখতে জান্নাতের বাবা মা দুইজনেই এসেছে। জান্নাতের বাবা মাকে আসতে দেখে সবাই বেশ অবাক, কারণ জান্নাত পরিবারের কেউই কখনো আয়ানদের সাথে কথা বলে না। আজ হঠাৎ আয়ানকে দেখতে আসাতে তারা ব্যাপারটা ঠিক হজম করতে পারছে না। তারপরও মুখে সৌজন্যতার হাসি ফুটিয়ে তাদের সাথে কথা বলে। মায়েরা চুপচাপ ছাদে দাঁড়িয়ে আছে। চারপাশে অন্ধকার নেমে এসেছে। কিছুক্ষণ পরই সন্ধ্যা হবে, তাই মায়েরার মনটা বেশ খারাপ। ছাদে আসার আগে যখন বড়মার রুম ক্রস করে আসছিল, তখন তাদের কথোপকথন শুনতে পায়। তারা আদ্রের বিয়ে নিয়ে কথা বলছিল। তারা চায় আর অল্প কয়েকদিনের মধ্যেই আদ্র আর তরুণার বিয়েটা যাতে হয়ে যাক। কথাগুলো শোনার পর মায়েরা শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। তাই তো এই ভর সন্ধ্যাবেলায় ছাদে আসা। মায়েরা বাহিরের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। তখন আদ্রিতা ওর ঘাড়ে হাত রেখে বলে, এই ভর সন্ধ্যাবেলায় ছাদে কি করছিস মায়েরা? আদ্রিতার কণ্ঠস্বর শুনে মায়েরা পিছে ঘুরে তাকায়। মায়েরা মলিন হাসে আদ্রিতাকে দেখে। মলিন হাসলি যে, মন খারাপ নাকি? হুম, ভাইয়ার জন্য চিন্তিত একটু। আরে আয়ানের জন্য মন খারাপ করার কি আছে? ডাক্তার বলল তো আয়ান ঠিক হয়ে যাবে। আদ্রিতার ফোনে কল আসাতে ও পাশে চলে যায় কথা বলতে। কথা বলা শেষ হলে আদ্রিতা এসে মায়েরাকে বলে, মায়ু নিচে চল তো জলদি। কেন আপু, কোনো দরকার? অনেক দরকার, জলদি চল। আদ্রিতা জলদি করে মায়েরাকে নিচে নিয়ে যায়। নিচে নামার পর আদ্রিতা মায়েরাকে নিজের রুমে এনে কাবার থেকে ড্রেস এনে মায়েরার হাতে দেয়। মায়েরা তা দেখে ভুরু কুচকায়। আপু ড্রেস দিচ্ছ কেন? আদ্র তোকে আমাদের বাংলো বাড়িটায় যেতে বলেছে আর্জেন্টলি। কেন? সেটা তো আমাকেও বলেনি, শুধু বলেছে তোকে সুন্দর করে রেডি করে পাঠিয়ে দিতে। মায়েরা মন খারাপ করে বলে, না গেলে হয় না আপু? তুই তো জানিস আদ্র কেমন, ওর কথার অমান্য করলে কি হবে তা তো জানিসই। মায়েরা শুকনো ঢোক গিলে বলে, মায়েরা ড্রেসগুলো নিয়ে তৈরি হতে চলে যায়। ড্রেস পরে আসার পর আদ্রিতা বেশ সুন্দর করে সাজিয়ে দেয় মায়েরাকে। মায়েরার বিরক্ত লাগছে, কিন্তু তাও চুপ করে আছে, কারণ ও জানে আদ্রের কথার অমান্য করলে আদ্র কি করতে পারে। আদ্রিতা মায়েরাকে রেডি করে আদ্রের পাঠানো গাড়িতে যেতে বলে। মায়েরার মনে মনে বেশ ভয় হচ্ছে। ওর কেন যেন মনে হচ্ছে খারাপ কিছু হতে চলেছে। বাংলো বাড়িতে এসে গাড়ি থামাতেই মায়েরার বুকের ধুকপোকানিটা যেন 4 গুণ হয়ে যায়। মায়েরা ড্রেস পরে আস্তে আস্তে সামনে আগায়। দরজার কাছে আসতেই গোলাপি পাপড়ির বর্ষণ হয় মায়েরার ওপর। অনেকটা অবাক আর প্রশ্ন নিয়ে সামনে আগায় মায়েরা। কিছুটা সামনে যেতেই একটা লোক এসে মায়েরাকে বলে, ম্যাম স্যার সেকেন্ড ফ্লোরে আছে। মায়েরা লোকটির কথা মতো সেকেন্ড ফ্লোরে যায়। সেকেন্ড ফ্লোরে যাওয়া মাত্রই মায়েরার চক্ষু চড়ক গাছে। সেকেন্ড ফ্লোরে চারিদিকে লাফছে বেলুন আর গোলাপের পাপড়ি ছড়াছড়ি। অনেক সুন্দর করে সাজানো হয়েছে সেকেন্ড ফ্লোরটা। মায়েরা জামা ছেড়ে দিয়ে সামনে এগোয়। সামনে আগানো মাত্রই পেছন থেকে আদ্র এসে মায়েরাকে জড়িয়ে ধরে। মায়েরার কাঁধে নিজের থুতনি রেখে বলে, হ্যাপি ভ্যালেন্টাইন ডে জান। আদ্রের হিসিয়ে কথাগুলো শুনে কেঁপে ওঠে মায়েরা। আদ্র মায়েরাকে ছেড়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে বলে, ছোট থেকেই তোর বাচ্চামোগুলোর প্রতি একটা অন্যরকম আকর্ষণ ছিল আমার। ছোটবেলায় যখন পুতুলের জন্য কান্না করতি তখন ইচ্ছে করতো দুনিয়ার সব পুতুল তোর সামনে হাজির করতে। আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে বুঝতে পারলাম তোকে আমি ভালোবাসি, অতিরিক্ত চাই। দিবি আমাকে একটা সুযোগ? বিশ্বাস কর কখনো তোকে নিরাশ করব না। মা যেমন তার সন্তানকে আগলে রাখে যে কোনো পরিস্থিতি থেকে, তেমনি তোকে আগলে রাখবো। একটু ভালোবাসবি আমাকে? কথাগুলো বলে অসহায় চোখে তাকিয়ে আছে মায়েরার দিকে আদ্র ওর উত্তরের আশায়। মায়েরা স্তব্ধ হয়ে আছে। মায়েরা চোখ বন্ধ করে নিজেকে শক্ত করে আদ্রকে বলে, আমি আপনাকে। আদ্র মায়েরার দিকে অসহায় চাহনি দিয়ে তাকিয়ে আছে ওর উত্তরের আশায়। আদ্রের চাহনি দেখে কষ্ট পেলেও মায়েরার কিছু করার নেই। মায়েরা একটা লম্বা শ্বাস নিয়ে আদ্রকে বলে, আমি আপনাকে ভালোবাসি না, আর না আপনাকে কোনোদিন ভালোবাসা সম্ভব।
আমি অন্য কাউকে ভালোবাসি, তার সাথে আমার 2 বছরের রিলেশন। এমনকি ছেলেটা আপনার থেকে অনেক বেশি হ্যান্ডসাম। একদমে কথাগুলো বলে মায়রা। মাথা নিচু করে দেখে আদ্রের লাল টকটকে চোখ থেকে পানি পড়ছে। আদ্র কাঁপছে, রাগে কাঁপছে, নাকি অন্য কিছু তা জানা নেই মায়রার। মায়রার ভয় হচ্ছে খুব। মায়রা আস্তে আস্তে পিছিয়ে যেতে থাকে। তখনই আদ্র উঠে এসে মায়রার হাত অনেক শক্ত করে ধরে। এতটাই শক্ত করে ধরেছে, হাত এখনও ভাঙেনি, এটাই অনেক। আদ্র কর্কশ কণ্ঠে বলে, আমি জীবিত থাকতে অন্য ছেলের সাথে রিলেশন করিস? সাহস তো কম না তোর? ইচ্ছে করছে তোকে এখানেই জ্যান্ত পুঁতে ফেলি। তো করুণ মানা করেছে কে? আদ্র বাঁকা হাসি দিয়ে বলে, তোকে মেরে ফেললে আমার প্রতিশোধ কিভাবে পূরণ হবে? মায়রা অনেকটা অবাক হয় আদ্রের কথায়। মায়রা নিজের কণ্ঠে অবাক সুর টেনে বলে, প্রতিশোধ? কিসের প্রতিশোধ? বা আমাকে কষ্ট দিলি, তার শাস্তি তোকে না দিই কিভাবে? আমি অন্য ছেলের সাথে রিলেশন করি, এতে আপনাকে কষ্ট দেওয়ার কি হলো? আদ্রের কপালে রগ ফুলে উঠে মায়রার কথা শুনে। আরও বেশি হিংস্র হয় আদ্র। ও বলে, রিলেশন করিস 2 বছর, কিন্তু আমি তোকে ভালোবাসি আরও অনেক বছর ধরে, এবং সেটা তুই জানিস। অ্যান্ড জেনে শুনে তুই অন্য একটা ছেলের সঙ্গে রিলেশনে গেছিস, তাহলে এটাকে ধোঁকা বলে না তো কি বলে? আমি আমার মতো চলবো, তাতে আপনার কি? কারণ তুই আমার, শুধুই আমার, গড ইট। আদ্র মায়রার হাত ধরে টেনে নিচে নিয়ে যেতে থাকে। মায়রা পেছন থেকে আদ্রকে বলে, কই নিয়ে যাচ্ছেন আমাকে? বিয়ে করতে। মায়রা স্তব্ধ হয়ে আদ্রের কথা শুনে। ওর ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে। আদ্র মায়রাকে ফার্স্ট ফ্লোরে এনে সোফায় ছুঁড়ে মারে, কিন্তু মায়রার কোনো রিয়েক্ট নেই। আদ্র নিজের ফোন বের করে কাকে যেন ফোন লাগিয়ে বলে, চলে আয়। ও মানেনি। মায়রাদের বাসার সামনে ঝোপঝাড়ে বসে আছে আদনান মাহমুদ আর তার লোকেরা। আদনান মাহমুদ বিরক্ত হয়ে বলে, শুভ, তুই শিওর তো এটাই ওই মেয়ের বাসা? জি বস, 100% শিওর। তাহলে মেয়েটা কই? এখনো দেখলাম না তো। শুভ আমতা আমতা করে বলে, বস, মনে হয় মেয়েটা বাসায় নেই। রেগে যায় আদনান মাহমুদ। তিনি রেগে শুভর গালে একটা থাপ্পড় মেরে বলে, শালা, কোনো কাজের না তুই। বলেই ঝোপঝাড় থেকে বেরিয়ে গাড়ি নিয়ে চলে যায় সে। মুখে কাপড় বেঁধে 5 স্টার হোটেলে প্রবেশ করে তুর্না। বারবার আশেপাশে তাকাচ্ছে যে কেউ তাকে দেখছে কিনা। তুর্না খুব সাবধানতার সাথে হোটেলের 304 নাম্বার রুমে যায়। তুর্না 304 নাম্বার রুমের সামনে এসে বুক ভরে শ্বাস নেয়। তারপর আস্তে করে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে তুর্না। তুর্না ভেতরে প্রবেশ করতে একটা মনোমুগ্ধকর স্মেল পায় ও। গভীরভাবে নেশাক্ত এই স্মেলটার প্রতিও। তুর্না আরও ভেতরে গিয়ে একটা রুমের দরজার সামনে দাঁড়ায় ও। দরজা খুলে দেখে একটা ছেলে শার্টলেস হয়ে দাঁড়িয়ে ড্রিঙ্ক করছে। ছেলেটার বডি আকর্ষণ করার মতো। তুর্না গিয়ে ছেলেটাকে পেছন থেকে জড়িয়ে ধরে। তুর্না বলে, কেমন আছো মিস্টার হ্যান্ডসাম? ছেলেটা ড্রিঙ্কের গ্লাসে ঠোঁট লাগাতে লাগাতে বলে, এত দেরি হলো যে? বাড়ির সবাইকে ম্যানেজ করতে একটু দেরি হয়ে গেছে। আদ্রের কি খবর? মিশনের কতটুকু এগিয়েছ? অনেকটাই। আদ্রের বাবা মা চাইছেন খুব তাড়াতাড়ি আমাদের বিয়েটা দিয়ে দিতে। ছেলেটা ড্রিঙ্কের গ্লাস পাশের কাঁচের টেবিলে রেখে তুর্নার দিকে তাকায়। দ্যাটস গুড। খুব তাড়াতাড়ি তাহলে সুখবর পাচ্ছি। তুর্না হেসে বলে, ইয়া। তুর্না ছেলেটার কাছে গিয়ে বলে, কতদিন হয়ে গেল। তীব্র, তুমি আমাকে একটু আদর করো না? তীব্র বাঁকা হেসে তুর্নাকে বেডে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওর দিকে এগিয়ে যায়। বধূ বেশে বসে আছে মায়রা। পাশে আদ্র বসা, সাথে আরও অনেকে এসেছে আদ্র আর মায়রার বিয়ের জন্য। এমনকি আদ্রিতাও বাদ নেই। আদ্রের কবুল বলা শেষে মায়রাকে কবুল বলতে বলা হলে ও চুপ হয়ে থাকে। মায়রার এমন চুপ থাকাটা আদ্রের সহ্য হয় না। ও রেগে মায়রাকে একটা থাপ্পড় দিয়ে বলে, কবুল বলবি নাকি আর একটা দিব? আদ্রের থাপ্পড় খেয়ে মায়রা কান্না করে দেয়। ও অসহায় চোখে আদ্রিতার দিকে তাকায়। আদ্রিতা বলে, কবুল বলি দে বোন, না হলে আরও থাপ্পড় খেতে হবে। মায়রার প্রচুর রাগ লাগছে আদ্রিতার ওপর। ওর মনে হচ্ছে কই আদ্রিতা ওকে একটু হেল্প করবে,
তা না সে নিজের ভাইয়ের অনৈতিক কাজে সাপোর্ট করছে। মায়রার ভাবনার মাঝে আরও একটা থাপ্পড় পড়ে ওর গালে। মায়রা আরও জোরে কান্না করে দেয়। আদ্র বলে, এইসব মেলোড্রামা অফ করে জলদি কবুল বল, না হলে এখানেই তোকে মেরে কবর দিয়ে যাব। মায়রা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, বলবো না কবুল, মেরে ফেলুন আমাকে। আদ্রের রাগ দ্বিগুণ বেড়ে যায়। আদ্র আর মায়রার কাহিনীর মধ্যে কাজী ফোড়ন কেটে আদ্রকে বলে, বাবা জোর করে তো বিয়ে করা ঠিক না, তুমি এটা কি করছো? আদ্র চোখ বাঁকিয়ে বলে, একদম চুপ, জ্ঞান দিতে আসবেন না। আদ্র ধমক স্বরূপ কথা শুনে কাজী বেশ ভয় পেয়ে যায়। কাজীকে ভয় পেতে দেখে রোহিত বলে, আরে চাচা, স্কুলের টিচারদের মতো জ্ঞান না দিয়ে সিন উপভোগ করুন না, শুধু শুধু ওদের ঝগড়ার ভেতর নাক গলাচ্ছেন কেন? কাজী বলে, সরি বাবা, ভুল হয়ে গেছে। ইটস ওকে চাচা। বলেই রোহিত আদ্রকে বলে, ক্যারি অন আদ্র। এবার নিজের পকেট থেকে গান বের করে নিজের মাথায় ঠেকিয়ে বলে, বল বিয়ে করবি নাকি গুলি করব? মায়রা অনেক ভয় পেয়ে যায় আদ্রের এমন আচরণে। মায়রা ভীত স্বরে বলে, ওটা সরান প্লিজ, আমি কবুল বলছি। আগে বল। আদ্রের কথা শুনে জলদি করে 3 বার করে কবুল বলে ফেলে। সাথে উপস্থিত সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। বিয়ের আরও কিছু কাজ সমাপ্তি করে পুরোপুরিভাবে স্বামী স্ত্রী পবিত্র বন্ধনে আবদ্ধ হয় আদ্র আর মায়রা। আদ্র মায়রার কানের কাছে বলে, এবার আমার প্রতিশোধ নেওয়া শুরু করব। এত কষ্ট দিব যে তুই তোর মৃত্যু কামনা করবি। বিয়ে করেছি বলেই ভাববি না যে তোকে ভালোবাসবো আমি। এতটা টর্চার করব যে রিলেশন করার শাস্তি তুই হাড়ে হাড়ে পাবি। আদ্রের কথাগুলো শুনে কেঁপে ওঠে মায়রা। ও বুঝতে পারছে ওর জন্য বেশ বড় কোনো কিছু অপেক্ষা করছে।